সঠিকভাবে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া স্পোকেন এবং রিটেন উভয় ধরনের কমিউনিকেশনসের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্পোকেন ইংলিশের কথাই ধরুন, আমি অনেককেই দেখেছি যে তারা ইংলিশে বেশিক্ষণ কনভারসেশন চালিয়ে যেতে পারে না, শুধুমাত্র এই কারণে যে তারা বুঝতে পারে না কোন ধরনের প্রশ্ন কিভাবে করতে হয়, কোন ধরনের বাক্যের মাধ্যমে করতে হয় এবং এই প্রশ্নগুলোর উত্তর কোন ধরনের সেন্টেন্স বা কোন ধরনের কথার মাধ্যমে দিতে হয় তারা তা বুঝতে পারে না। অন্যদিকে রিটেন ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্নের ধরন বুঝে প্রশ্নের ডিমান্ড অনুযায়ী উত্তর করতে পারার উপরেই সফলতার অনেকটাই নির্ভর করে। সুতরাং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজিতে প্রশ্ন কত ধরনের হয়ে থাকে, এই প্রশ্নগুলোর গঠন কী এবং কোন ধরনের প্রশ্নের উদ্দেশ্য কী, এবং সর্বোপরি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কোন ধরনের বাক্যের মাধ্যমে বা কীভাবে দিতে হয়। আর তাই জানতে হলে দেখতে থাকুন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি। আর হ্যাঁ, বরাবরের মতোই আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। ইংরেজিতে দুই ধরনের কোশ্চেন রয়েছে। নাম্বার 1 ইয়েস নো কোশ্চেন, নাম্বার 2 WH কোশ্চেন। অবশ্য আরও এক ধরনের কোশ্চেন রয়েছে, সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। বিশেষ ধরনের কোশ্চেন একটি। ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা পরে কথা বলবো, তার আগে শুরুতেই ইয়েস নো কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে ইয়েস নো কোশ্চেনের উদ্দেশ্য কী। ইয়েস নো কোশ্চেনের উদ্দেশ্য হচ্ছে কনফার্মেশন, অর্থাৎ কেউ কোনো কাজ করেছিল বা করবে কি না এ ধরনের কনফার্মেশন যদি আপনি জানতে চান, অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর হিসেবে যদি হ্যাঁ বা না জানতে চান, সেক্ষেত্রে আপনি ইয়েস নো কোশ্চেনের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। এরপরের বিষয় হচ্ছে ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার কী হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্যে সেন্টেন্সের স্ট্রাকচার হয়ে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব, এবং ভার্বের পরে একটি অতিরিক্ত অংশ বসতে পারে যদি ভার্ব চাই। এছাড়াও ভার্বের আগে অর্থাৎ মেইন ভার্বের আগে ভার্বের প্রয়োজন অনুসারে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বও বসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন ইয়েস নো কোশ্চেন গঠন করতে চাইব তখন কি করতে হবে, সাবজেক্টের আগে আমাদের ভার্বের আগের যে অক্সিলারি ভার্বটি, মেইন ভার্বের আগের অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আগে আনতে হবে। অর্থাৎ স্ট্রাকচার কী দাঁড়াচ্ছে, অক্সিলারি ভার্ব প্রথমে, তারপরে সাবজেক্ট এবং তারপরে ভার্ব। আসুন দেখে নেওয়া যাক একটি সেন্টেন্সের মাধ্যমে। এখানে আমি লিখেছি হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, তুমি কি তোমার কাজ শেষ করেছো। অর্থাৎ আমি কি জানতে চাচ্ছি, আমি কনফার্মেশন জানতে চাচ্ছি যে সে কি কাজটি শেষ করেছে কি না। এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দুটাই হতে পারে। এবং এই কোশ্চেনটির স্ট্রাকচার কি হয়েছে, এই সেন্টেন্সটা যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে বলতাম তাহলে কি হতো, ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক, হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক। কিন্তু আমরা যখন কোশ্চেন করেছি তখন কি হয়েছে, এই হ্যাভ ভার্বটি অক্সিলারি ভার্বটি ইউ এর পরে থেকে সাবজেক্ট ইউ তার আগে চলে এসছে, তো কি হয়েছে, এবং মেইন ভার্ব ফিনিশড। অর্থাৎ স্ট্রাকচার কি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। অর্থাৎ হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, তুমি কি তোমার কাজ শেষ করেছো। উত্তর কি হতে পারে, হ্যাঁ শেষ করেছি অথবা শেষ করি নাই। এখানে আমি কি লিখেছি, নো আই হ্যাভেন্ট। এখন কথা হচ্ছে আপনি ইয়েস নো কোশ্চেনের উত্তর হিসাবে যখন আপনি কোনো আপনার রিপ্লাই দিবেন তখন কি করবেন, নো বা ইয়েস যে কোনোটা বলতে পারেন। তবে স্মার্টলি আনসার করার ক্ষেত্রে আপনি কি করবেন, ইয়েস অথবা নো দেওয়ার পরে আপনি সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বটা বলবেন। যেমন আমি এখানে লিখেছি নো আই হ্যাভেন্ট, তুমি তোমার কাজ শেষ করেছো, না আমি আমার কাজ শেষ করি নাই। এখানে পুরো সেন্টেন্সটি কিন্তু বলার দরকার নেই, শুধু ইয়েস বা নো দিয়ে কিন্তু হয়ে যেতে পারে উত্তর। তবে একটু সুন্দর মতো উত্তর দিতে গেলে আপনি সাবজেক্ট এবং তার সাথে অক্সিলারি ভার্বটা বলবেন অ্যাফার্মেটিভ বা নেগেটিভ ফর্মে। তবে কোনো সেন্টেন্সে যদি একাধিক অক্সিলারি ভার্ব থাকে তখন কি করবেন, সেক্ষেত্রে আপনি প্রথম অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনবেন। যেমন এখানে হ্যাজ শি বিন সাফারিং ফ্রম ফিভার, সে কি জ্বরে ভুগছে, সে কি কিছুদিন যাবৎ জ্বরে ভুগছে। এখানে অক্সিলারি ভার্ব কয়টি ছিল, হ্যাজ বিন, মেইন ভার্ব হচ্ছে সাফারিং, সে কি জ্বরে ভুগছে। সেক্ষেত্রে আমরা কি করেছি, হ্যাজ অক্সিলারি ভার্ব প্রথমটিকে আমরা সাবজেক্টের আগে এনেছি। তখন কি হচ্ছে, হ্যাজ শি বিন সাফারিং ফ্রম ফিভার। উত্তরে কি দিয়েছি আমি, ইয়েস শি হ্যাজ বিন, হ্যাঁ সে জ্বরে ভুগছে। এখানে কিন্তু মেইন ভার্ব বা বাকি অংশ আমরা ব্যবহার করি নাই, অর্থাৎ শুধুমাত্র ইয়েস অর নো দিয়ে উত্তর দিয়েছি। অ্যান্ড দ্যাটস ওয়াই দিস আর ইয়েস নো কোয়েশ্চেন্স। এখানে একটি বিষয় উল্লেখ করা জরুরি যে আমরা জানি
ইংরেজিতে সর্বমোট 12টি টেন্স রয়েছে এবং এই 12টি টেন্সের মধ্যে 10টি টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে প্রিন্সিপাল ভার্বের পূর্বে এক বা একাধিক অক্সিলারি ভার্ব থাকে, কিন্তু 2টি টেন্স রয়েছে যেগুলোতে কোনো অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তো আমরা যদি এই 2টি টেন্সে প্রশ্ন করতে চাই অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে নতুন করে অক্সিলারি ভার্ব ইম্পোর্ট করতে হবে। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড। যেমন এখানে দেখুন, ডিড ইউ গো টু ইয়োর কলেজ ইয়েস্টারডে? তুমি কি তোমার কলেজে গতকাল গিয়েছিলে? তো এই সেন্টেন্সের এই কোয়েশ্চেনের উত্তর কী হবে? আমরা দিতে পারি ইয়েস আই ডিড অথবা নো আই ডিডন্ট। এরপর দেখা যাক, ডু ইউ গো টু ইয়োর স্কুল এভরিডে? তুমি কি তোমার স্কুলে প্রতিদিন যাও? এটার মাধ্যমে কি জিজ্ঞেস করা হচ্ছে? তার এভরিডে হ্যাবিট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা প্রশ্ন করা হচ্ছে, তুমি কি তোমার স্কুলে এভরিডে যাও? এটার অ্যাফার্মেটিভ ফর্মে কি হতে পারে? ইউ গো টু ইয়োর স্কুল এভরিডে। এখানে গো ভার্বের সাথে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নাই, কিন্তু এটা যেহেতু আমরা কোয়েশ্চেন করব তাহলে আমাদেরকে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আনতে হবে এবং সেই অক্সিলারি ভার্বটা হচ্ছে ডু, যেহেতু প্রেজেন্ট টেন্স। এবং ইউ ভার্বের জন্য আমরা ডু ভার্বটাকে অক্সিলারি ভার্বটাকে এনেছি এবং অর্থাৎ স্ট্রাকচার কী দাঁড়াচ্ছে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব বাকি অংশ। এবং এতক্ষণ আমরা যে কোয়েশ্চেনগুলো করেছি আপনাদেরকে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা কোয়েশ্চেনের শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে অবশ্যই দিতে হবে। ও হ্যাঁ, একটি বিষয় বলতে ভুলে গেছি, আর তা হচ্ছে এই যে 12টি টেন্সের অক্সিলারি ভার্বের বিষয়ে বললাম, এ বিষয়ে আমাদের আগে একটি ভিডিও তৈরি করা আছে, অর্থাৎ 12টি টেন্সে কোন কোন অক্সিলারি ভার্ব কীভাবে ব্যবহৃত হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আর তা যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন থেকে আমাদের সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ইংরেজিতে সেকেন্ড যে কোয়েশ্চেন টাইপ রয়েছে তা হচ্ছে WH কোয়েশ্চেন। তো WH কোয়েশ্চেন কি? ইয়েস, কোনো প্রশ্ন যদি W এবং H যুক্ত শব্দের মাধ্যমে শুরু হয়, অর্থাৎ আপনি যদি কোনো প্রশ্ন WH ওয়ার্ড যুক্ত শব্দের মাধ্যমে করেন তাহলে ওই প্রশ্নটির নাম দেওয়া হবে WH কোয়েশ্চেন। তো WH কোয়েশ্চেনে ব্যবহৃত এই যে WH ওয়ার্ডসগুলো কয়টি? ইয়েস, WH ওয়ার্ডসগুলো হচ্ছে 8টি, মতান্তরে 9টি। সেগুলো হচ্ছে হু, যেটি সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। হুমটি অবজেক্টিভ কেসে ব্যবহৃত হয় শুধুমাত্র। এরপর আছে হোয়াট, উইচ, হুজ, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে WH কোয়েশ্চেনের পারপাস, উদ্দেশ্য কী? ইয়েস, WH কোয়েশ্চেনের উদ্দেশ্য হচ্ছে স্পেসিফিক কোনো ইনফরমেশন অর্থাৎ কোনো নির্দিষ্ট তথ্য জানতে চাওয়া। তো WH কোয়েশ্চেনের মাধ্যমে কী কী তথ্য জানতে চাওয়া হতে পারে? ইয়েস, এই যে WH ওয়ার্ডসগুলো এগুলোর মাধ্যমে কে, কাকে, কি, কার, কোথায়, কখন, কেন, কিভাবে এ ধরনের নির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয়। তো আপনি যে WH কোয়েশ্চেন করবেন সেক্ষেত্রে WH কোয়েশ্চেনের স্ট্রাকচার কী হবে? ইয়েস, খুবই সিম্পল। আপনি একটু আগে যে ইয়েস নো কোয়েশ্চেনের স্ট্রাকচার দেখেছিলেন সেটি ছিল সাবজেক্টের পূর্বে চলে আসবে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব। তো একইভাবে WH কোয়েশ্চেনের ক্ষেত্রেও একই স্ট্রাকচার ফলো করা হবে। শুধুমাত্র একটি জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে আপনি যে তথ্যটি জানতে চাইবেন যে WH ওয়ার্ডের মাধ্যমে, সেই WH ওয়ার্ডটি অবশ্যই সেন্টেন্সের একেবারে শুরুতে অর্থাৎ অক্সিলারি ভার্বেরও আগে থাকবে। সেক্ষেত্রে স্ট্রাকচার কী দাঁড়াচ্ছে? WH ওয়ার্ড থাকবে শুরুতে, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব। যেমন এখানে আমরা একটি প্রশ্নের মাধ্যমে দেখি, এখানে আমরা বোর্ডে লিখেছি হু, অথবা এটা হুম দিয়ে দুভাবেই করা যেতে পারে। হু ডিড ইউ সিলেক্ট অ্যাজ ইউর পার্টনার অর হুম ডিড ইউ সিলেক্ট অ্যাজ ইউর পার্টনার? তুমি কাকে তোমার পার্টনার হিসেবে সিলেক্ট করেছিলে? তো এখানে দুটি বিষয় খেয়াল করুন। একটি হচ্ছে আমরা এই যে হু বা হুম এই WH ওয়ার্ডের মাধ্যমে একজন নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছি যাকে আমি পার্টনার হিসেবে সিলেক্ট করেছিলাম। এরপরে দেখুন এই যে পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে বা পাস্ট টেন্সের অতীতের কোনো একটি ঘটনার কথা জানতে চাওয়া হচ্ছে। এই কারণে WH কোয়েশ্চেনে শুরুতে WH ওয়ার্ড রয়েছে, এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ইম্পোর্ট করেছি ডিড, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব এবং বাকি অংশ। আমরা কোশ্চেনটি আবার করি, হুম ডিড ইউ সিলেক্ট অ্যাজ ইউর পার্টনার? তুমি কাকে তোমার পার্টনার হিসেবে সিলেক্ট করেছিলে? উত্তর হিসেবে কী হতে পারে? ইয়েস, উত্তর হিসেবে আমরা রেখেছি আই সিলেক্টেড মিস্টার আলী অ্যাজ মাই পার্টনার। এখানে একটি বিষয় খেয়াল করুন, এখানে উত্তর দেওয়ার ধরনটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন থেকে সম্পূর্ণ আলাদা। ইয়েস নো কোয়েশ্চেনের বেলায় কী ছিল? আপনি হ্যাঁ বা না, ইয়েস অর নো এর মাধ্যমে উত্তর দিতে পারছেন।
কিন্তু একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সেটি হচ্ছে WH কোয়েশ্চেনের বেলায় কিন্তু আপনি শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কাছে যে উত্তরটি জানতে চাওয়া হবে, স্পেসিফিক তথ্যটি জানতে চাওয়া হবে, সেই তথ্যটি অবশ্যই আপনাকে বলতে হবে। এবং আপনাকে এটাও মনে রাখতে হবে, WH কোয়েশ্চেনের উত্তর হিসাবে আপনাকে একটি কমপ্লিট সেন্টেন্স উত্তর হিসাবে বলতে হবে, যার ভিতরে ওই যে WH ওয়ার্ডের মাধ্যমে যে প্রশ্নটি জানতে চাওয়া হয়েছিল সেই স্পেসিফিক তথ্যটিও থাকবে। যেমন এখানে জানতে চাওয়া হয়েছিল হুম ডিড ইউ সিলেক্ট অ্যাজ ইউর পার্টনার, তুমি পার্টনার হিসাবে কাকে সিলেক্ট করেছিলে, কাকের উত্তর হিসাবে কি ব্যবহার করা হয়েছে, মিস্টার আলী। এই যে স্পেসিফিক উত্তর দিয়ে আমি কমপ্লিট একটি সেন্টেন্স লিখলাম, আই সিলেক্টেড মিস্টার আলী অ্যাজ মাই পার্টনার। এরপরে আসুন আমরা যদি এই ওয়েন দিয়ে একটি প্রশ্ন করি, ওয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে বা কবে আসবে। এখানে কি জানতে চাওয়া হচ্ছে, ওয়েন, একটা নির্দিষ্ট সময় জানতে চাওয়া হচ্ছে। এবং গঠন কি, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এসেছে, তার আগে স্পেসিফিক যে শব্দটির মাধ্যমে প্রশ্ন করা হচ্ছে সেই WH ওয়ার্ডটি এসছে। ওয়েন উইল শি কাম, সে কখন আসবে। উত্তর হতে পারে কি, শি উইল কাম অ্যাট নাইট। এই যে ওয়েনের উত্তর হিসেবে আমরা অ্যাট নাইট যুক্ত করেছি এবং একটা কমপ্লিট সেন্টেন্সের মাধ্যমে উত্তর দিচ্ছি। একইভাবে আমরা অন্যান্য WH ওয়ার্ডস দিয়েও প্রশ্ন করে দেখতে পারি, যেমন ওয়ার আর ইউ কামিং ফ্রম, আই এম কামিং ফ্রম স্কুল, হাউ ডিড হি ম্যানেজ ইট, অর ওয়াই আর ইউ সো নার্ভাস, অর হুজ পেন ইজ দিস। উত্তর হিসেবে আমরা কি বলতে পারি, দিস পেন ইজ মাইন। অর্থাৎ দেখা যাচ্ছে যে WH কোয়েশ্চেনের মাধ্যমে কিছু WH ওয়ার্ডের মাধ্যমে স্পেসিফিক কোনো তথ্য জানতে চাওয়া হয় এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে সাবজেক্টের আগে থাকবে অক্সিলারি ভার্ব এবং তার আগে সবার শুরুতে থাকবে এই WH ওয়ার্ডসগুলো। এছাড়াও WH কোয়েশ্চেনের উত্তর হিসাবে আপনাকে অবশ্যই একটি কমপ্লিট সেন্টেন্সের মাধ্যমে উত্তর দিতে হবে, যার ভিতরে ওই যে WH ওয়ার্ডের মাধ্যমে জানতে চাওয়া শব্দের বিপরীতে নির্দিষ্ট তথ্য থাকবে। এরপরে যে কোয়েশ্চেন টাইপ রয়েছে তা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে ইংরেজিতে ব্যবহৃত হয় একটি বিশেষ ধরনের প্রশ্ন, যার মাধ্যমে আপনি আপনার কনভারসেশন পার্টনার, অর্থাৎ আপনি যার সাথে কথা বলছেন, তাকে আপনার বলা কোনো কথার সাথে সহমত পোষণ করে আলোচনা চালিয়ে যেতে বাধ্য করেন। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনের পারপাস বা উদ্দেশ্য হচ্ছে আপনার বলা কোনো স্টেটমেন্টকেই আপনি নিজেই ক্লারিফাই করবেন এবং তা আপনার পার্টনার, কনভারসেশন পার্টনারের উপরে চাপিয়ে দিবেন। যেমন এখানে দেখা যাক, ইউ ওয়েন্ট দেয়ার ডিডেন্ট ইউ। অর্থাৎ আমি যদি আপনাকে বলি তুমি সেখানে গিয়েছিলে, যাও নাই তুমি, অর্থাৎ আমি জানি যে সে সেখানে গিয়েছিল এবং এটা আমার পার্টনারকে এটা মেনে নিতে বাধ্য করছি। তুমি সেখানে গিয়েছিলে, যাও নাই তুমি। তো এটার উত্তরে আপনি কি বলবেন? আপনি তখন থতমত খেয়ে বলবেন হ্যাঁ হ্যাঁ আমি গিয়েছিলাম। তবে এক্ষেত্রে এটাও মনে রাখতে হবে, ট্যাগ কোয়েশ্চেনের উদ্দেশ্য কিন্তু আপনার কাছ থেকে কোনো উত্তর আশা করা না। উত্তর যে আপনি দিবেন এটাই কিন্তু আমি আশা করছি না, বরং আমি আমার বক্তব্যটাকে আপনার উপরে চাপিয়ে দিচ্ছি। এবং এটা খেয়াল করুন, ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে দুইটি পার্ট থাকে সেন্টেন্সে। প্রথম পার্টটি হচ্ছে আপনার স্টেটমেন্ট, দ্বিতীয় পার্টটি হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ, যার মাধ্যমে আমার বক্তব্যটাকে আমি কনফার্ম করতেছি, ক্লারিফাই করতেছি এবং আপনার উপর চাপিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে স্ট্রাকচার কি হবে ট্যাগ কোয়েশ্চেনের? ট্যাগ কোয়েশ্চেনের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, স্ট্রাকচার আছে। আমি যদি আমার স্টেটমেন্টটা পজিটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বলি, যেমন পজিটিভ স্টেটমেন্ট বলি, তাহলে আমার কোয়েশ্চেন ট্যাগটা হবে কি নেগেটিভ। যেমন ইউ ওয়েন্ট দেয়ার, এটা একটা পজিটিভ স্টেটমেন্ট ছিল, যার ফলে কোয়েশ্চেন ট্যাগ, এই ট্যাগ কোয়েশ্চেনটা হয়েছে নেগেটিভ। যেমন ইউ ওয়েন্ট দেয়ার, এই ওয়েন্ট ভার্বের যে অক্সিলারি ভার্ব, পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডিড, এবং এটা যেহেতু পজিটিভ ছিল, হ্যাঁ বোধক ছিল, এই কারণে এখানে আমরা নেগেটিভ কনস্ট্রাকশন ব্যবহার করেছি। কি হয়েছে? ডিডন্ট ইউ, এবং এই যে সাবজেক্টের প্রোনাউন এখানে বসবে। ট্যাগ কোয়েশ্চেনের দ্বিতীয় যে স্ট্রাকচার সেটি হচ্ছে আপনার স্টেটমেন্টটা যদি হয় নেগেটিভ, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে পজিটিভ। যেমন ইউ ডিড নট গো দেয়ার, ডিড ইউ? তুমি সেখানে যাও নাই, গিয়েছিলে তুমি? অর্থাৎ আমি জানি, ধরে নিয়েছি যে সে সেখানে যায় নাই এবং এটা তার উপরে আমার পার্টনারের উপর চাপিয়ে দিচ্ছি। তুমি সেখানে যাও নাই, গিয়েছিলে তুমি? এটার উত্তর আপনি কি বলবেন? তখন বলবেন না 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 আমি যাই নাই, এবং আপনি যে উত্তরটা দিবেন সেটাও কিন্তু আমি আশা করছি না। অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ আ ট্যাগ কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচারের বেলায় সামারি হচ্ছে আপনার বলা স্টেটমেন্টটা যদি হয় পজিটিভ,
তাহলে আপনার ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ, এবং আপনার বলা স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে পজিটিভ। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস বক্সে লিখে জানান। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই আপনার ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কস থেকে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলেন, এবং আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা ঘন্টাটিও বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।